২০২৫ সাল মানে সোনার বাজারের জন্য একটা সত্যি অভাবনীয় বছর, তাই না? দামটা এমন জায়গায় পৌঁছেছে, একটা নতুন শিখরে। তো আজকের এই আলোচনায় আমরা একটা বিশ্লেষণ, দ্য 2025 গোল্ড প্রাইস সার্জ এক্সপ্লেইনড শিরোনামে যেটা, সেটা একটু খতিয়ে দেখব। মানে বোঝার চেষ্টা করব যে সোনার দামের এই বিরাট উল্লম্পনের পেছনে ঠিক কি কারণ কাজ করছে, আর এর ভবিষ্যৎ গতিপথই বা কেমন হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের লক্ষ্য হলো সোনার বাজারের সাম্প্রতিক এই যে পরিস্থিতি সেটার একটা স্পষ্ট চিত্র তুলে ধরা। এর মূল চালিকা শক্তিগুলো কি সেগুলো চিহ্নিত করা, আর ধরুন বিনিয়োগকারী বা সাধারণ পর্যবেক্ষক তাদের জন্য এর সম্ভাব্য অর্থ কি হতে পারে সে বিষয়ে একটা ধারণা তৈরি করা। কারণ শুধু দামটা জানলেই তো হলো না, এর পেছনের গল্পটা কারণগুলো বোঝাটা খুব জরুরি। একদম। আর শুরুতেই ওই চমকে দেওয়া তথ্যটা দিয়েই নয় আলোচনা শুরু করি। ২০২৫ সালে ইতিহাসে এই প্রথমবার সোনার দাম প্রতি ট্রয় আউন্সে $৪,০০০ ওই যে মনস্তাত্ত্বিক সীমা, সেটা অতিক্রম করেছে। ভাবা যায়? এটা সত্যি একটা মাইলফলক। হ্যাঁ, আর শুধু দামের কথাই বা বলছি কেন, রিটার্নের দিকটাও কিন্তু লক্ষ্য করার মতো। বছরের শুরু থেকে যদি দেখি বিভিন্ন প্রধান মুদ্রার নিরিখে, তাহলে রিটার্ন বা লাভ কিন্তু ২ অঙ্কের ঘরে পৌঁছে গেছে। ২ অঙ্কের ঘরে? হ্যাঁ, আর মার্কিন ডলারে যদি হিসাব করি এই বৃদ্ধিটা বেশ তাৎপর্যপূর্ণ। সময়কাল আর তথ্যের উৎসের ওপর নির্ভর করে এটা প্রায় ২৫% থেকে ৬০% পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। এটা কিন্তু বাজারের সাধারণ ওঠানামার চেয়ে অনেক বেশি। আর এই পরিস্থিতিতে তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বের বড় বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো, তারাও সোনার দাম নিয়ে তাদের আগের যে পূর্বাভাস ছিল সেগুলো বাড়াতে একরকম বাধ্যই হয়েছে। ঠিক। যেমন একটা প্রথম সারির সংস্থা তো মনে করে ২০২৫ সালের শেষ নাগাদ সোনার গড় দাম প্রায় $৩,৭০০, ওখানে স্থিতিশীল হতে পারে। আবার কেউ কিন্তু আরও উঁচুতে লক্ষ্য রাখছে, বলছে যদি ঝুঁকি পরিস্থিতি, এই অনিশ্চয়তা যদি আরও ঘনীভূত হয়, তাহলে দাম নাকি $৪,৫০০ বা তারও বেশি ছুঁতে পারে। হ্যাঁ, পূর্বাভাসগুলো সেদিকে ইঙ্গিত করছে। আর এটাই কিন্তু আমাদের মূল প্রশ্নের দিকে নিয়ে যায় যে কেন ঘটছে এই বিরাট বৃদ্ধিটা। উৎসগুলো যদি একটু ঘেঁটে দেখি, তাহলে কয়েকটি প্রধান কারণ বেশ পরিষ্কার হয়ে ওঠে। আমার মনে হয় প্রথম কারণটা বোধহয় আমাদের সবার কাছেই বেশ পরিচিত। বিশ্বজুড়ে এই যে অনিশ্চয়তা আর ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ছে। একদম। আমরা তো দেখছি বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে, প্রধান শক্তিগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, বাণিজ্য নিয়ে সংঘাত লেগেই আছে। এই রকম একটা টালমাটাল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তো সাধারণত একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, তাই না? একদম। আর ঐতিহাসিকভাবেই তো সোনা সেই নিরাপদ আশ্রয়ের ভূমিকাটা পালন করে আসছে। যখনই অর্থনীতি একটু টলমল করে বা ধরুন রাজনৈতিক অস্থিরতা বাড়ে, তখন কাগজের মুদ্রা বা শেয়ার বাজারের ওপর থেকে আস্থা কিছুটা হলেও সরে যায়। তখন মানুষ এমন কিছুতে ভরসা রাখতে চায় যার একটা অন্তর্নিহিত মূল্য আছে বলে মনে করা হয়, যেটা কোনো দেশের সরকারের নীতির ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। সোনা ঠিক সেই আস্থার জায়গাটা পূরণ করে। ঠিক। আর বর্তমান পরিস্থিতিতেও সেই চিরাচরিত ধারণাকেই আরও যেন শক্তিশালী করছে। অনেকে এখন মনে করছেন শেয়ার বা বন্ডের মতো যে প্রচলিত বিনিয়োগগুলো, সেগুলো এখন একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় যে কারণটার কথা বলা হচ্ছে সেটা হলো মার্কিন ডলারের আপেক্ষিক দুর্বলতা আর তার সাথে কম রিয়েল ইল্ড বা প্রকৃত আয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম তো ডলারে ঠিক হয়, তো ডলার যখন দুর্বল থাকে তখন অন্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর ক্রেতাদের জন্য তাদের জন্য সোনা কেনাটা তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়, ফলে চাহিদাও বাড়ে। ঠিক তাই। আর এর সাথে যোগ হয়েছে এই রিয়েল ইল্ডের ব্যাপারটা। যখন সুদের হার মূল্যস্ফীতির হারের চেয়ে কম থাকে বা ধরুন খুব কাছাকাছি থাকে, তখন তো প্রকৃত আয় বা রিয়েল ইল্ড সেটা বেশ কমে যায়, অনেক সময় নেগেটিভও হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সোনা, যেটা নিজে কোনো সুদ দেয় না, সেটা ধরে রাখার আপেক্ষিক আকর্ষণটা কিন্তু বেড়ে যায়। কারণ তখন মানুষ দেখছে ব্যাংকে টাকা রেখে বা বন্ড কিনেও মুদ্রাস্ফীতিকে ঠিকমতো হারানো যাচ্ছে না। অর্থাৎ অন্যান্য নিরাপদ বিনিয়োগ থেকেও যখন লাভ কম আসছে বা আসছেই না, তখন সুদ না দেওয়া সোনাও কিন্তু তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। ওই যে বলে না, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, সেটা কমে আসছে।
তা আগে কি এটাও বলা যায় যে মুদ্রাস্ফীতির ভয়টাও এখানে একটা বড় ভূমিকা রাখছে? মানে মানুষ দাম বাড়ার ভয়েও সোনা কিনছে? অবশ্যই অবশ্যই মুদ্রাস্ফীতির আশঙ্কা যখন বাড়ে তখন মানুষ এমন সম্পদে বিনিয়োগ করতে চায় যা সময়ের সাথে সাথে তার ক্রয় ক্ষমতা ধরে রাখতে পারবে বলে একটা বিশ্বাস আছে। আর সোনা তো ঐতিহ্যগতভাবেই ভূমিকাটা পালন করে আসছে। তাই কম রিয়াল ইল্ড আর মুদ্রাস্ফীতির উদ্বেগ এই দুটো বিষয় একসাথে মিলে সোনার চাহিদাকে বেশ ভালোভাবেই ঠেলে তুলছে। আচ্ছা, আর তৃতীয় যে কারণটির কথা বলা হচ্ছে সেটা হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক আর অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিক থেকে আসা বিপুল চাহিদা। আমরা তো খবর দেখছি যে বিশেষ করে উদীয়মান অর্থনীতির যে দেশগুলো, তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা প্রচুর পরিমাণে সোনা কিনছে এবং তাদের রিজার্ভে যোগ করছে। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন এত বিপুল পরিমাণে সোনা কেনে তখন খোলা বাজারে সোনার সরবরাহ স্বাভাবিকভাবেই কমে যায়, যা দাম বাড়াতে সাহায্য করে। কিন্তু এর চেয়েও বড় কথা হলো এটা সোনার প্রতি একটা দীর্ঘমেয়াদী আস্থার খুব জোরালো ইঙ্গিত দেয়। এর সাথে কিন্তু কিছু অঞ্চলে ডলারাইজেশনের একটা প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন ডলার এবং মার্কিন ট্রেজারি বন্ডের ওপর নির্ভরতা কমানোর একটা চেষ্টা। কিছু দেশ ধরুন ভূরাজনৈতিক বা অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ানোর জন্য তাদের রিজার্ভের ডলারের অংশ কমিয়ে সোনা বা অন্য মুদ্রার পরিমাণ বাড়াচ্ছে। ফলে রিজার্ভ পোর্টফোলিওতে সোনার গুরুত্বটাও বাড়ছে। ও আচ্ছা, এই ডলারাইজেশন ব্যাপারটা তাহলে সরাসরি সোনার চাহিদা বাড়াচ্ছে? হ্যাঁ, পরোক্ষভাবে তো বটেই, কারণ ডলারের বিকল্প হিসেবে সোনা একটা বড় জায়গা নিচ্ছে রিজার্ভে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে, মানে বড় বড় ফান্ডগুলো? সেখানেও কিন্তু চাহিদা বাড়ছে। এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ, যেগুলো আসলে শেয়ার বাজারের মতো করেই কেনাবেচা করা যায়। হ্যাঁ, ইটিএফ। হ্যাঁ, সেই ইটিএফগুলোতে বিনিয়োগ বাড়ছে। এছাড়া অন্যান্য বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও, যারা পোর্টফোলিও ম্যানেজ করেন, তারা তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার জন্য, ঝুঁকি কমানোর জন্য সোনার পরিমাণ বাড়াচ্ছেন। বোঝা গেল। আর চতুর্থ কারণ হিসেবে কিছু দীর্ঘমেয়াদী ম্যাক্রো বা কাঠামোগত প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে, তাই তো? যেমন বিশ্বজুড়ে এই যে সরকারি আর বেসরকারি দুই ক্ষেত্রেই ঋণের বোঝা বাড়ছে। হ্যাঁ, ঋণের বোঝা অনেক দেশের অর্থনীতিতেই একটা আর্থিক চাপও অনুভূত হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়েও তো একটা সার্বিক উদ্বেগ আছেই। তার ওপর মার্কিন ডলারের মতো প্রধান রিজার্ভ মুদ্রাগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়েও নাকি কিছু প্রশ্ন উঠছে। ঠিক। এই সবগুলো কারণ যদি আমরা একসাথে মিলিয়ে দেখি তাহলে বোঝা যায় বিষয়টা শুধু বাজারের কোনো সাময়িক অস্থিরতা বা ফটকা কারবার নয়, বরং বিশ্ব অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্যে যে একটা গভীর কাঠামোগত পরিবর্তন আসছে। সোনার দামের এই ঊর্ধ্বগতি হয়তো তারই একটা প্রতিফলন। সোনাকে মানুষ এখন একটা নির্ভরযোগ্য মূল্যের ভাণ্ডার বা স্টোর অফ ভ্যালু হিসেবে দেখছে। একটা বিশ্বাস জন্মাচ্ছে যে দীর্ঘমেয়াদে এর ক্রয় ক্ষমতা সহজে নষ্ট হবে না, যা হয়তো কাগজের মুদ্রার ক্ষেত্রে ততটা নিশ্চিতভাবে বলা যায় না। বাহ, বেশ গভীর বিশ্লেষণ। তাহলে এই সব কিছুর পর যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, কি মনে হচ্ছে? দাম কি এই উচ্চতাতেই থাকবে নাকি আরও বাড়ার সম্ভাবনা আছে? দেখুন, বেশিরভাগ বিশ্লেষক কিন্তু মনে করছেন অন্তত স্বল্প থেকে মধ্যমেয়াদে, আগামী কিছু সময় সোনার দাম উঁচুতেই থাকার সম্ভাবনা বেশি। যেমনটা আপনি আগেই বলছিলেন, 2025 সালের শেষ নাগাদ গড় দাম প্রায় $3,500 কাছাকাছি থাকতে পারে বলে একটা পূর্বাভাস তো রয়েছেই। কিছু আরও আশাবাদী পূর্বাভাস তো 2026 সালের জন্য $4,500 বা তারও বেশি দামের দিকে ইঙ্গিত করছে। তবে হ্যাঁ, সেটা নির্ভর করছে যদি ভূরাজনৈতিক বা অর্থনৈতিক ঝুঁকিগুলো আরও প্রকট হয় তার ওপর। কিন্তু নিশ্চয়ই কিছু ঝুঁকির দিকও তো রয়েছে। এমনটা তো নয় যে দাম কেবল বাড়তেই থাকবে, কোনো থামাথামি নেই। অবশ্যই না, ঝুঁকি তো আছেই। কয়েকটি বিষয় কিন্তু সোনার দামের উপর বেশ চাপ সৃষ্টি করতে পারে। যেমন ধরুন, যদি কোনো কারণে মার্কিন ডলার অপ্রত্যাশিতভাবে বেশ শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু সোনার দাম কমতে পারে। কেন? কারণ তখন ডলারে কেনা সোনা অন্য মুদ্রার ক্রেতাদের কাছে আরও দামি হয়ে যাবে, চাহিদা কমতে পারে। আচ্ছা আচ্ছা। আর সুদের হার, সেটার কি প্রভাব? হ্যাঁ, সেটাও একটা বিরাট ফ্যাক্টর। যদি ধরুন মার্কিন ফেডারেল রিজার্ভ বা অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য যতটা আশা করা হচ্ছে তার চেয়ে বেশি হারে সুদের হার বাড়ায়, তাহলেও কিন্তু সোনার উপর চাপ বাড়বে। কারণ তখন সুদবাহী যে সম্পদগুলো আছে, যেমন ধরুন বন্ড, সেগুলো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। সুদবিহীন সোনা ধরে রাখার আকর্ষণ তখন স্বাভাবিকভাবে কমবে। আরেকটা বিষয় মনে আসছে, দাম যেহেতু ইতোমধ্যেই এতটা বেড়ে গেছে, সেক্ষেত্রে যারা আগে কিনেছিলেন তারা তো লাভ তুলে নিতে চাইবেন। ওই যে প্রফিট টেকিং। ঠিক ধরেছেন, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বিনিয়োগকারীরা যারা হয়তো বেশ কম দামে সোনা কিনেছিলেন, তারা এই এত উচ্চ দামে বিক্রি করে লাভটা ঘরে তুলতে চাইতেই পারেন। একেই বলে প্রফিট টেকিং। আর এর ফলে বাজারের দামে কিছুটা সাময়িক পতন বা সংশোধন, যাকে আমরা পুল ব্যাক বা কারেকশন বলি, সেটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত। সত্যি বলতে কি, এটা বাজারের জন্য একটা স্বাস্থ্যকর লক্ষণও বটে। একটানা শুধু বেড়ে যাওয়াটাও তো স্থিতিশীল নয়। ঠিক। আর হ্যাঁ, যদি বিশ্ব অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে খুব শক্তিশালী প্রবৃদ্ধি ফিরে আসে এবং সুদের হারও বাড়তে থাকে, সেই ভালো অর্থনৈতিক পরিবেশেও কিন্তু সোনার আপেক্ষিক আকর্ষণ কিছুটা কমতে পারে। তো এই যে এতগুলো দিক আমরা আলোচনা করলাম, এই পুরো পরিস্থিতির নির্যাসটা কি দাঁড়াচ্ছে? বিশেষ করে একজন সাধারণ মানুষ বা একজন বিনিয়োগকারীর জন্য এর মানেটা কি? দেখুন, মূল কথাটা আমার মনে হয় এটাই যে বর্তমানে সোনা কিন্তু একাধিক ঝুঁকির বিরুদ্ধে, সেটা অর্থনৈতিক হোক, মুদ্রা সংক্রান্ত হোক বা ভূ-রাজনৈতিক হোক, একটা রক্ষা কবচ বা হেজ হিসাবে কাজ করছে। তাই অনেক বিনিয়োগকারী এটিকে এখন শুধু দ্রুত লাভ করার একটা উপায় হিসাবে দেখছেন না, বরং তাদের যে সার্বিক বিনিয়োগ পোর্টফোলিও আছে তাতে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা যোগ করার একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করছেন। আচ্ছা, তাহলে যারা নতুন করে সোনা কেনার কথা ভাবছেন বা হয়তো ভবিষ্যতে কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কি কোনো বিশেষ পরামর্শ উঠে আসছে এই বিশ্লেষণগুলো থেকে? একটা সাধারণ পরামর্শ প্রায়ই দেয়া হয়, যদিও এটা বলা খুব কঠিন যে কখন সঠিক সময়। তবে পরামর্শটা হলো, যখন দাম পাগলের মতো বাড়ছে তখন হুজুগে গা ভাসিয়ে কেনাটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। বরং দাম যখন কিছুটা কমে আসে বা ধরুন একটু স্থিতিশীল হয়, সেই সময়ে, অর্থাৎ যাকে বলে ডিপে বা কোনো সংশোধনের সময় কেনাটা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে আবারও বলছি, কখন সে সঠিক সময় সেটা বলা খুব মুশকিল। এটা আসলে নির্ভর করে ব্যক্তির নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর তার বিনিয়োগের লক্ষ্যের ওপর। ঠিক। আর ভবিষ্যতের দিকে নজর রাখার জন্য কোন কোন বিষয়গুলোর উপর আমাদের চোখ রাখা দরকার? কোন সিগন্যালগুলো খেয়াল রাখতে হবে? হ্যাঁ, কয়েকটি সূচক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি কোন দিকে যাচ্ছে, বিশেষ করে সুদের হার নিয়ে তাদের সিদ্ধান্ত কি হচ্ছে এবং বাজারে প্রকৃত সুদের হার রিয়েল ইন্টারেস্ট রেটস কেমন থাকছে সেদিকে নজর রাখা। আচ্ছা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার কতটা শক্তিশালী বা দুর্বল হচ্ছে। তৃতীয়ত, বড় কোনো ভূ-রাজনৈতিক ঘটনা ঘটছে কিনা বা নতুন কোনো বাণিজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। এবং চতুর্থত, বিশ্বের প্রধান যে কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে, বিশেষ করে ধরুন চীন, রাশিয়া বা ভারতের মতো দেশগুলো, তারা কি পরিমাণে সোনা কিনছে বা তাদের রিজার্ভে সোনা নিয়ে তারা কি বলছে, এই প্রবণতাগুলো কিন্তু সোনার বাজারের ভবিষ্যৎ গতিপথ বুঝতে অনেকটাই সাহায্য করবে। তাহলে আজকের এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে 2025 সালে সোনার দামের এই যে অভূতপূর্ব বৃদ্ধি, এটা আসলে কোনো একটা সরল কারণে হয়নি। এটা বরং ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের মুদ্রানীতি, বিশেষ করে মার্কিন ডলার আর সুদের হারের খেলা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৌশলগত ক্রয় এবং বিশ্ব অর্থনীতির কিছু গভীর কাঠামোগত প্রবণতা, এই সব কিছুর একটা সম্মিলিত ফল। একটা বেশ জটিল সমীকরণ যেখানে অনেকগুলো বিষয় একসাথে কাজ করছে। একদম তাই। খুব ভালো বলেছেন, একটা জটিল মিথস্ক্রিয়া। আর এখানে হয়তো একটা শেষ প্রশ্ন বা একটা ভাবনার খোরাক রেখে যাওয়া যায়। আমরা তো দেখছি যে ভূ-রাজনৈতিক মানচিত্র বদলাচ্ছে, ডলারের একাধিপত্য নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই পটভূমিতে সোনার ভূমিকা যেন আবার নতুন করে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, যদি এই প্রবণতাটা চলতেই থাকে
এবং সোনা কেবল একটা নিরাপদ আশ্রয় হিসেবেই না থেকে আন্তর্জাতিক অর্থব্যবস্থায় আরও একটু মৌলিক বা কেন্দ্রীয় ভূমিকায় ফিরে আসার ইঙ্গিত দেয়, তাহলে এর সুদূর প্রসারী প্রভাব কী হতে পারে? বিশেষ করে বিশ্ব আর্থিক স্থিতিশীলতার ওপর এর কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে কি? নাকি সোনার এই উত্থান আসলে ভবিষ্যতের কোনো এক নতুন অর্থনৈতিক বাস্তবতারই পূর্বাভাস দিচ্ছে? এই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় আগামী দিনে নিঃসন্দেহে আরও অনেক আলোচনা হবে। সত্যিই ভাবনার বিষয়। এই গভীর পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের এই প্রশ্নগুলোর সাথেই তাহলে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। সোনার বাজারের এই রোমাঞ্চকর অধ্যায় আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।